হাসনাত আব্দুল্লাহ যাতে পালাইতে না পারে, সার্জিস যাতে পালাইতে না পারে, এগুলোর পাইলে খালি কোপাইতে হবে। যেই দিন শেখ হাসিনা ফেস দেখে বক্তব্য দিবে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনা ঢাকা শহরে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, এই দুটো বিষয় আসলে কি বোঝেন কয়জন? মানে সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞাসা করেন ভাই জুলাই সনদ জিনিসটা কি, জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি, এবং এই দুটো হলে দেশের কি লাভ হবে, না হলে কি কি ক্ষতি হতে পারে, আপনি দেখবেন যে প্রায় অনেক মানুষের কাছ থেকে আপনি কোনো জবাব পাবেন না। আজকে 3রা আগস্ট নাহিদ ইসলাম নাকি কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করে দিবেন। মানে তিনি আর জুলাই সনদ ঘোষণাপত্র এসবের কথা বলছেন না বটে, কিন্তু তিনি আর একটা নতুন দলিল ঘোষণার জন্য নাকি ফ্যাসিবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে ফেলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রদর্শক, আজকে 3 আগস্ট কি হতে চলেছে প্রদর্শক, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাব। আর একটি কথা, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি। চলুন। জি, রাশেদ হায়দার ভাই, একটা গুজব নাকি সত্য আমি জানি না, আওয়ামী লীগ নাকি ভারতে বসে প্রবাসী সরকার গঠন করবে, এই ধরনের একটা কথা কিন্তু প্রচলিত আছে বেশ কয়েকদিন থেকে। আমি একজন জ্ঞানী মানুষ, প্রফেসর ডক্টর কলিমুল্লাহ মহোদয়কেও আমি এই বিষয়ে কথা বলতে দেখেছি বেশ কয়েকটি টক শোতে। এই বিষয়টা কি সম্ভব? এটা কি ধরনের আমি বুঝতেছি না। এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? দেখেন, এই বিষয়টা আওয়ামী লীগ প্রবাসী সরকার কেন গঠন করবে? শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো আমার দেশের প্রধানমন্ত্রী। তাই তো প্রধানমন্ত্রী উনি কেন প্রবাসী সরকার? আর উনি এই দেশে এসে বাংলাদেশে ঢাকা শহরে পা দিয়া ওনার সরকারই উনি চালাবেন। এবং আগামী নির্বাচন যদি হইতে হয় আওয়ামী লীগের শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে। আর আমার অনেক ভাই লিখতেছে, আমি খেয়াল করতেছি যে ওই হাসনাত আব্দুল্লাহ যাতে পালাইতে না পারে, সার্জিস যাতে পালাইতে না পারে। বাইরে আজ থেকে এই 5 মাস আগেও আমি মনে করতাম এগুলোর পাইলে খালি কোপাইতে হবে, কিন্তু এখন বলি কি জানেন, কোপাইলে তো মরে যাবে, গুলি করলে মরে যাবে, ফাঁসি দিলে মরে যাবে, এদের এগুলো করা যাবে না। এদের সবাইকে প্রত্যেককে 5 স্টার হোটেলে নিয়ে দেয়া, এক একটা 5 স্টার রুম দেওয়া হবে। ওরা রুমে টিভি ক্যামেরা সব থাকবে, শুধু 2টা জিনিস থাকবে না, একটা হচ্ছে গোসলের জায়গা থাকবে না, একটা হচ্ছে টয়লেট থাকবে না। আর ওদের প্রতিদিন জোর করে 2 কেজি আঙ্গুর খাওয়ানো হবে। তারপরে 2 কেজি করে আঙ্গুর খাবি, শরীর কষা হবে, এরপরে তোরা কি করস কর। ওদের এটা হচ্ছে সিম্বলিক শাস্তি, যাতে ওরা যাইয়া না বলতে পারে যে আমাদের ছোট ঘরে রাখছে, মারছে, ধরছে। না না না, তোদেরকে আঙ্গুর খাওয়াবো, পৃথিবীর সবচেয়ে দামি ফল, 2 কেজি আঙ্গুর পার ডে তোমরা খাইতে হবে। ওদের মারা যাবে না, শুধু আঙ্গুর খাওয়াবো, টিভি ক্যামেরায় দেখাবো দেখেন সাত থেকে আঙ্গুর খাওয়াইতেছি। মাইরা কি লাভ? ওরা দেহুক, আঙ্গুর খাইয়া শরীর কষাইয়া পায়খানা হবে না, উঠতে পারবে না, বইতে পারবে না, শুইতে পারবে না, খালি হাই হোসেন করতে থাকবে। তখন শাহিন ভাই, এই রিপোর্টটা তৈরির পিছনে কি, আমি যেটা বলছিলাম, আপনি বোধহয় প্রশ্নটা শুনেছেন, রাশেদ হায়দার ভাইয়ের মতামতটা আমি নিয়েছি, আপনার কি মত? দেখেন, এই যে রিপোর্টটা একটা উদ্দেশ্যপ্রণীত আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে আওয়ামী লীগকে মানে একটা ভয়ঙ্কর এবং একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে পরিচয় করা, যা তাদের এই যে স্বপ্নে থাকবে, এটা মানুষের জনগণ এবং সারা বিশ্বে কোনো দেশ বিশ্বাস করে না যে আওয়ামী লীগ জঙ্গি বা আওয়ামী লীগকে তারা জঙ্গি ট্যাগ দিতে পারবে। কারণ কি, যে তারা বিশ্বের কাছে যতই তারা নিউজ প্রচার করুক, বিশ্ব আজ প্রমাণিত, বিশ্ব দেখতে পেয়েছে যে জননেত্রী শেখ হাসিনা ছিল একমাত্র একটা বাংলাদেশের জন্য যোগ্য প্রধানমন্ত্রী, যিনি মানে জঙ্গি নিয়ন্ত্রণের জন্য একটা জিরো টলারেন্স সরকার। বুঝতে পারছেন? আর মানে তারা যতই আওয়ামী লীগের জঙ্গি ট্যাগ দেখ, যত কিছু করুক, মানে তাদের এই যে ট্যাগ আর এই যে বিভ্রান্তকর মানে উপস্থাপনা বা তাদের প্রচারণা, আমার মনে হয় যে একদিন তারা এই প্রচারণা তারা নিজেরই ফেসে যাবে। মনে করি যে অচিরেই বাংলাদেশের যে একটা যুগ মানে প্রবর্তন একটা যে ভূমিকা এটা আসবে, এটা বাংলাদেশ মানুষ দেখতে পারবে। তারা এই যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে মানে আপনারা যারা মানে মজিপ্রিয় লোক আছেন, বা যারা আপনারা আপনার জাতির জনকের আদর্শে আপনারা বিশ্বাস করেন, যারা আপনারা বাংলাদেশকে বিশ্বাস করেন, যারা আপনারা স্বাধীনতাকে বিশ্বাস করেন, আপনাদেরকে ক্ষতি করার জন্য তারা কিন্তু এই প্ল্যানটা, তাদের এই ফাঁদটা, আমি আপনাদেরকে বলছি যে আপনারা সচেতন হন। আপনারা এই ধরনের এই যে তাদের এই প্রোপাগান্ডা, তাদের যে ভুল তথ্য, তাদের যে এই জিনিসটা থেকে আপনারা নিজেকে সেভ করবেন। আওয়ামী লীগ যেদিন আসবে আপনারা অবশ্যই জানবেন, আওয়ামী লীগ কাউকে না জানিয়ে আসবে না। যখন সেখানে দিন আসবেন, সেদিন সারা পৃথিবীতে মানে সব দিকে আলোচনা হবে আওয়ামী লীগকে নিয়ে। মানে আওয়ামী লীগ যেদিন আসবে বাংলাদেশে, মানে বিশ্ব আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে আওয়ামী লীগ যেদিন আসবে না শাহিন ভাই, শেখ হাসিনা যেদিন আসবে। জি, শেখ হাসিনা, আমি কথা বলছি যে আওয়ামী লীগের যে আমাদের তো যে আওয়ামী লীগকে বলতে আমরা মানে বলতে চাচ্ছি যে আমাদের যে দলীয় প্রধান এবং আমাদের উনি যেদিন বাংলাদেশে ঢুকবেন, সারা বিশ্বের সাপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকবেন। হয়তো একটা বিশ্বের 2টা দেশ আছে, যেটা হচ্ছে একটা আমরা ইউএস আর 3 নম্বর পাকিস্তান। এই 2টা দেশের সাপোর্ট আমাদের দরকার নেই। এই 2টা দেশের সাপোর্ট আমাদের দরকার নেই। আর বাকি যে দেশগুলো আছে, প্রত্যেকটা দেশে আমাদের বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং জনতা শেখ হাসিনার পক্ষে, তারা সাপোর্টের মাধ্যমে আমাদের জনতা শেখ হাসিনা বাংলাদেশ প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো একটা সিগন্যাল আপনাদের দিই, শেখ হাসিনা এখনো মাত্র বিভিন্ন গ্রুপে বিভিন্ন লোকের সাথে ফোন কলে কথা বলেন, এতটুকু, এতেই ওদের জয়লা যায়। এইটা মনে রাখেন, যেই দিন শেখ হাসিনা, আমরা যেমন ফেস দেখা দিচ্ছি, যেই দিন শেখ হাসিনা ফেস দেখায় বক্তব্য দিবে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনা ঢাকা শহরে। আর এটা ওই দিন আপনি আমি কেউ চিন্তা করা যায় আপা
বাবুবু বা নেত্রী যেই দিন চেহারা দেখাইছে 24 ঘন্টার ভিতরে আমরা ঢাকা শহর পৌঁছাইতে হবে। রাজনীতি বা বাংলাদেশের পরিস্থিতিটা এই আগস্ট মাসে মানে 2024-এর আগস্টের প্রথম বার্ষিকীতে কোন দিকে যাবে, কি হতে যাচ্ছে এই নিয়ে আমাদের যেসব শঙ্কা, তার একটা আঁচ বা তার একটা পুরো ছবি সম্ভবত আজ থেকে আমাদের চোখে ভেসে উঠতে শুরু করবে। আজ 3 তারিখ আগস্ট মাসের এই দিনে এনসিপির জুলাই পদযাত্রা শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে, এবং ঢাকার এই কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা করবার সময় নাহিদ ইসলাম সব শহরে ঘোষণা দিয়ে এসেছেন যে যাতে দলে দলে তাদের নেতাকর্মীরা এসে যুক্ত হন, এবং এই জুলাই পদযাত্রার শেষ দিন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই সমাবেশ থেকেই তারা নাকি জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন। এই ছিল নাহিদ ইসলামের ঘোষণা, যে কারণে তিনি বলেছিলেন সারা বাংলাদেশ জুড়ে নেতাকর্মীরা যাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা হয় এই 3 তারিখকে ঘিরে। কিন্তু হঠাৎ করেই 2 তারিখে এসে দেখা যাচ্ছে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের নাম আর নাহিদ ইসলাম করছেন না। নাহিদ ইসলাম এখন বলছেন এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন। এখন আমার মতো আপনারাও যারা বিপদে আছেন, সারাক্ষণ শুনছেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, কিন্তু থালায় আপনাদের সামনে মানে থালায় আমাদের সামনে সাজিয়ে দেওয়া এই রসগোল্লাগুলো কোনটা কেন রসগোল্লা এবং কোনটা কেন অন্যটির চেয়ে আলাদা সেটা যখন বুঝতে না পেরে আমাদের একরকমের জেরবার অবস্থা, সে সময়ে হঠাৎ নাহিদ ইসলাম নতুন দলিল নিয়ে হাজির হয়েছেন, নতুন বাংলাদেশের ইশতেহার। অবশ্যই 2 তারিখে যখন তিনি একথা বলেছেন তখনও তিনি বলেন নাই বা আমাদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন বোধ করেন নাই যে এই নতুন বাংলাদেশের ইশতেহারটা আবার কোন নতুন রসগোল্লা। কিন্তু ঠিক কেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন, এই ঘোষণা থেকে নাহিদ ইসলাম সরে এসে এই নতুন দলিল হাজির করলেন আমাদের সামনে যে নতুন বাংলাদেশের ইশতেহার নাকি তারা পাঠ করবেন সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির সম্মিলন ঘটিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে। তার কারণ নাহিদ ইসলাম যেমন এখন জাতীয় নাগরিক পার্টির নেতা হয়ে পুলিশ, সেনাবাহিনী, পুলিশের বিশেষ বাহিনী, সোয়াট, ডগ স্কোয়াড সবকিছুর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সারা বাংলাদেশ জুড়ে সমাবেশ করে এসে নিজেকে এতটা শক্তিমান নেতা ভাবছেন যে জুলাইয়ের শেষ দিকে এসে এমনকি তাকে যেই দলটি গড়ে তুলেছে সেই জামায়াতে ইসলামী বা তাদের মূল জনশক্তি, মাঠের শক্তি, রাজপথের শক্তি হিসেবে এই গত 1 বছর ধরে যারা তাদের পাশে ছিল সেই জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে সরাসরি আক্রমণ করে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন। আবার তিনি সেনাবাহিনীর একটা ভাগ সেই 2রা আগস্ট থেকে, ওয়াকারের ভাগ নয় অন্য আরেকটা ভাগ, সেই 2রা আগস্ট থেকে নাকি কু করার পরিকল্পনা করছে সে কথাও বলে দিয়েছেন। তার মানে যেই সেনাবাহিনী সাজোয়া জানে পেলে পুষে মানুষের বুকে গুলি চালিয়ে তাদেরকে এই জুলাই পদযাত্রা সাফল্যের সাথে অনুষ্ঠানে সাহায্য করলো, সেই সেনাবাহিনীকে যেমন গ্রাহ্য করলেন না নাহিদ ইসলাম, তেমনি জামায়াতে ইসলামী, বিএনপি সবাইকে তিনি দূরে ঠেলে দিলেন। 2রা আগস্ট তাকে কেন নতুন বাংলাদেশের ইশতেহার নামের এই নতুন দলিলের কথা বলতে হলো? তার কারণ স্পষ্টতই সাম্প্রতিককালে তার সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের ভেতরে তার যে 2জন সঙ্গী আছেন তাদের সঙ্গে। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন জানেন যে 3রা আগস্ট তাদের দল বলে আমরা যে দলটিকে ভাবি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরাট শোডাউনের কথা ভাবছে ঢাকায় জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের নামে, তখন হঠাৎ করেই গভীর রাতে, মানে সবসময় তো এই তরুণ নেতাদের রাত 2টা 3টা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য খুব পছন্দ, 1 আগস্ট দিবাগত রাতে 2রা আগস্ট ততক্ষণে ক্যালেন্ডারের পাতায় হয়ে গেছে, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক স্ট্যাটাস দিয়ে বললেন অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত হয়ে গেছে, 5ই আগস্টের আগেই তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে যাচ্ছে। মাহফুজ আলম কোনোভাবেই জুলাই ঘোষণাপত্রের এই নেতৃত্ব ছাড়তে রাজি নন, কারণ আপনাদের মনে থাকবে বহুত্ববাদ সহ বড় বড় অনেক কথা বলে একটা জুলাই ঘোষণাপত্রের খসড়া মাহফুজ আলম তৈরি করেছিলেন সেই ডিসেম্বর মাসে, এবং তখন 29শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামেই তখন তারা সকলে আন্দোলন করতেন। সেই প্ল্যাটফর্মটির অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ছিল 29শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মুজিববাদী সংবিধানের কবর রচনা করবে। কিন্তু তখন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ এই দুটো জিনিস সকল রাজনৈতিক দলের ঐকমত্যের মাধ্যমে খসড়া করার দায়িত্ব তাদের ঘরে নিয়ে আসে, এবং তারপরেই কিন্তু এই প্রফেসর আলী রিয়াজের সহসভাপতিত্বে আর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশন গঠিত হয়, এবং তারপর জানুয়ারি মাস থেকে তো এখন পর্যন্ত দফায় 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 রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছেই।
এই বৈঠক চলতে চলতে আমরা জানলাম জুলাই ঘোষণাপত্র নয়, তারা তৈরি করছেন জুলাই সনদ। আর জুলাই ঘোষণাপত্র নাকি আরেকটা বিষয় যেটি নাকি আবার আদায় করতে হবে, সেটা আসলে আমি খুব পরিষ্কারও ছিলাম না। আমি পরিষ্কার হলাম যখন বারবার নাহিদ ইসলামরা জুলাই পদযাত্রার সময় বলতে থাকলেন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এই দুটো দলিল তারা আদায় করে ছাড়বেন। তখন আমি যখন ভাবছি জুলাই ঘোষণাপত্র কি আর জুলাই সনদ কি, তখন দেখলাম যে গত বৃহস্পতিবার হঠাৎ শাহবাগ অবরোধ হয়ে গেল। একদল জুলাই যোদ্ধা আর জুলাইয়ে আহত ব্যক্তিরা নাকি শাহবাগ অবরোধ করে রাখলেন প্রবল বৃষ্টির মধ্যে কয়েক ঘন্টা ধরে ঢাকা শহর ব্যাপী যানজট ঘটিয়ে। কারণ তাদের দাবি জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র দুটোই আদায় করতে হবে, দুটোই বাস্তবায়ন করতে হবে। কিন্তু কোনটা যে জুলাই সনদ, কোনটা যে জুলাই ঘোষণাপত্র, এমনই পোড়া কপাল। এমনকি যারা আন্দোলনে এসেছেন তারাও জানেন না। তাদেরকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করতে থাকলেন, কারণ আমার ধারণা সাংবাদিকদেরও এই দশা, কোনটা জুলাই ঘোষণাপত্র কোনটা জুলাই সনদ আর বোঝা যাচ্ছে না, তখন একজন কি উত্তর দিচ্ছেন শুনে আসি। আপনি তো বলেছেন শাহবাগের মোড় কেন আমরা ঘিরাও করে, আমরা কেন উদ্ধার করে আসি, কেন আমরা এসব করতেছি? আমাদের নিশ্চয় অধিকার আমরা চাই, এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার বোন শহীদ হয়েছে, আমরা আমাদের কার্ড পাইনি এখনো। আপনাদের ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টিও বোঝে যে এই জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ কোনটি কি তা আমাদের বোঝার কোনো উপায় নেই। এমনকি এমন ফুটেজও বেরিয়ে পড়ে যেখানে পুলিশ কর্মকর্তার প্রশ্নের উত্তরে জুলাই শহীদদের পরিবার আর জুলাই যোদ্ধারা বলছেন যে প্রধান উপদেষ্টার কোন বিশেষ সহকারী সাব্বির নাম, তিনি নাকি বলেছেন যান গিয়ে শাহবাগ অবরোধ করেন, জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র আদায় করে নেন। এই অবস্থায় নাহিদের দল এনসিপি জানতো যে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র নিয়ে কারো মাথায় কোনো স্পষ্ট ধারণা নেই। তখন আমি দেখি এনসিপির ফেসবুক পেজে তারা একটা পোস্ট দেয় যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে, মানে সেদিন সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে, জেনে নিন এ দুটোর পার্থক্য। ভাগ্যিস তখন জানতে পারি জুলাই ঘোষণাপত্র মূলত জুলাই গণ অভ্যুত্থান এবং 5ই আগস্টের বিজয়ের একটা ঐতিহাসিক স্বীকৃতি, যা সংবিধানে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভ্যুত্থানের আইনি ভিত্তি পাওয়ার পাশাপাশি অভ্যুত্থানকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আর জুলাই সনদ হলো সংবিধান, নির্বাচন, বিচার, প্রশাসন ও দুদক প্রভৃতি সংস্কার নিয়ে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য রূপরেখার আনুষ্ঠানিক স্বীকৃতি। তাতে দেশের রাজনীতির অঙ্গনে সবচেয়ে আলোচিত দুটো বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। এই দুটো বিষয় আসলে কি বোঝেন কয়জন? মানে সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞাসা করেন যে জুলাই সনদ জিনিসটা কি, জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি, এবং এই দুটো হলে দেশের কি লাভ হবে, না হলে কি কি ক্ষতি হতে পারে, আপনি দেখবেন যে প্রায় অনেক মানুষের কাছ থেকে আপনি কোনো জবাব পাবেন না। মাঝখানে আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ভিডিও দেখলাম, এই শাহবাগে যারা জড়ো হয়েছেন, রাস্তা বন্ধ করেছেন, এরকম দু একজনকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনাদের দাবিটা কি, এবং যতজনকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি যেটা দেখেছি আর কি, এটা ছিল একটা পত্রিকার একটা ওয়েবসাইটে, যতজনকে তারা জিজ্ঞাসা করেছে কেউ বলতে পারেনি তারা আসলে কেন এখানে একত্রিত হয়েছে। কিন্তু একত্রিত হয়েছে এবং তাদের এখন অবস্থানের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, এবং তাদেরকে এক ধরনের আশকারাও দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যে তোমরা এটা করো। প্রথম দুদিন আশকারা দেওয়া হয়েছিল, পরে অবশ্য আজকে শুনলাম যেটা অন্যরকম ঘটনা, তাদের ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল শহীদ মিনারে এনসিপি যাবে এবং এনসিপি তারা সেখানে নাকি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। কি নতুন বাংলাদেশ? আজকে থেকে 1 বছর আগের পূর্ববর্তী যে সরকার ছিল তারা দেশ ছেড়ে চলে গেছে, গণ অভ্যুত্থানের মুখে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন 1 বছর পরে এসে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে চাচ্ছে এনসিপি। এনসিপি হলো সেই রাজনৈতিক দল যাদের এখন নিবন্ধনই হয় নাই। ছাত্ররা যে দলটা করেছে তারা ইশতেহার ঘোষণা করবে। হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দলই ইশতেহার ঘোষণা করতে পারে, আপনিও পারেন করতে, আমিও পারি, একটা অসুবিধা দেখি করেন। কিন্তু এনসিপি এমন একটা রাজনৈতিক দল যে তাদের এই ইশতেহার ঘোষণাকে একদম গুরুত্ব দেওয়া হবে, আমি আপনাকে গুরুত্ব দেওয়া হবে না। কারণ তারা আসলে ভার্চুয়ালি তারা সরকারি দল, সরকার যা কিছু চায় তারা তাদের মাধ্যমে প্রকাশ করে, এবং একটা নাটক করে যে প্রেশার দিলাম, মানে রাস্তা বন্ধ করলাম, তারপর সরকার সেটা মেনে নেয়, যেরকম নাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে হয়েছিল। মানে ওই কাজটা যে কত বড় সুইসাইডাল হয়েছিল এটা জাতি এবং এই সরকার কিছুদিন পরে টের পাবে। যখন সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনায় আপাতত যাচ্ছি না, এখন এটা নিয়ে বলছি। আমি খুব ক্যাটাগরিক্যালি বলি জিনিসটা কি। প্রথমত জুলাই ঘোষণাপত্র হচ্ছে গত জুলাই মাসে তারা যে কাজগুলো করেছিল, জুলাই মাসে এই দেশের মানুষ যে কাজগুলো করেছিল, সরকারকে আপনার বিতাড়িত করার ক্ষেত্রে, সরকারের বিরুদ্ধে যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই অভ্যুত্থানে যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছিল, সেই সমস্ত কর্মকাণ্ডের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি। এই হলো পরিষ্কার কথা। যেমন ধরা যাক সেই আন্দোলনের সময়
অনেক কিছু ঘটনায় ঘটেছিল যা নাকি স্বাভাবিক সময়ে করাটা আইন বহির্ভূত হবে, আইনের লঙ্ঘন হবে। তো ওই আইনের লঙ্ঘনগুলো না করলে একটা সরকারকে কি আপনি তাড়াতে পারতেন না। তো সেই যে কাজগুলো, সেই কাজগুলোর এক ধরনের বৈধতা দিতে হবে। না দিলে পর ধরেন আজকের থেকে 10 বছর 20 বছর পর হয়তো এমন একটা সরকার এলো যারা নাকি ওই কাজগুলোকে সঠিক বলে মানতে চায় না, তখন তারা ওই কাজগুলো যারা করেছিল তাদের বিচারের আওতায় আনবে এবং বিচার হবে। এই জায়গাটা থেকে এক ধরনের আপনার মানে এর হাত থেকে বাঁচার জন্য এক ধরনের ইন্ডেমনিটি বলতে পারেন, এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি বলতে পারেন, সেটা হলো জুলাই ঘোষণাপত্র। এই জিনিসটার দাবি করছে। এটা হতে পারে, আমি নিজেও এটা মনে করি হওয়া উচিত। কারণ দেখুন, আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করি 71 সালে আমাদের দেশে যারা আর্মি ছিল, পুলিশ ছিল, তারা তো বিদ্রোহ করে যুদ্ধ ঘোষণা করেছিল। যদি ওই যুদ্ধে আমরা হেরে যেতাম, যদি স্বাধীনতা অর্জিত না হতো, তাহলে ওই আর্মি পুলিশের কি বিচার হতো না? তখন কিন্তু তাদের দেশদ্রোহ মামলায় বিচার হতো। কিন্তু যেহেতু আমরা জিতেছি, অতএব এটা কিছু হয়নি। এবারে কিন্তু এই একই রকম একটা সরকারের বিরুদ্ধে যখন গণ অভ্যুত্থান হয়, তখন তো আইন অমান্য হয়, এবং এই আইন অমান্যগুলি তো অপরাধ এক ধরনের ওই সরকারের বিবেচনায়। কাজে এইগুলি এক ধরনের আইনগত বৈধতা, সেটাই হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আর জুলাই সনদটা কি? জুলাই সনদ হচ্ছে এই যে গত কিছুদিন ধরে যে সংস্কার কার্যক্রম চলছে, বিভিন্ন দলকে নিয়ে বসতেছে এবং সে বেড়ে তার ঠিক করতেছে যে কিভাবে দেশকে পরিচালনা করা হবে, কি কি নিয়ম নীতি করা হবে। তারা অনেকগুলি বিষয়ে এর মধ্যে ঐক্যমত্য হয়েছে, প্রায় 12টা বিষয়ে তারা একদম একমত হয়েছে। কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, কিভাবে ইলেকশন কমিশনার নির্বাচন করা হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে বলা হচ্ছে জুলাই সনদ। এখন এগুলো ঠিক আছে, এগুলো কোনো আপত্তি নেই। প্রশ্নটা হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে এখন এই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবেন আপনি, এই বাস্তবায়ন নিয়ে প্রশ্ন। এনসিপি এরা দাবি করছে যে জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান, জুলাই ঘোষণাপত্র এগুলো সংবিধানের মধ্যে ঢোকাতে হবে। মানে নতুন যে সংবিধান হবে, সেই সংবিধানের যে প্রস্তাবনা থাকবে, সেই প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। বিএনপি বলছে এটা সংবিধানে সংযুক্ত করা বিষয় নয়, এটা সংবিধানের পার্ট না। আমাদের স্বাধীনতা যে সংগ্রাম ছিল 1971 সালের, তারও কিন্তু একটা ঘোষণাপত্র ছিল। তার ওই ঘোষণাপত্র কিন্তু সংবিধানের অংশ হয়নি, বরং সেটা সংবিধানের পেছনে জুড়ে দেওয়া হয়েছে। একটা তফসিল, যেটা আমাদের একটা তফসিল থাকে, কিন্তু অনেকগুলো তফসিল থাকে, সেরকম একটা তফসিল হিসাবে জুড়ে দেওয়া হয়েছে। এবং বিএনপি বলছে জুলাই ঘোষণাপত্রকে সেভাবে জুড়ে দেওয়া যায়, সংবিধানে পার্ট করা যাবে না। এটা নিয়ে বিরোধ, এবং এই বিরোধ মানে এনসিপি অথবা তাদের যে কথাবার্তা শুনছি, এতে মনে হচ্ছে না তারা এই বিরোধকে সহজে তারা মিটাবে, তারা এটা সংবিধানের অংশই করতে চাচ্ছে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন হল জুলাই সনদ যেটা হবে, সেই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, এটা নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক আছে। বিএনপি চাচ্ছে যে আগামীতে যখন জাতীয় সংসদ হবে, নতুন যে সরকার আসবে, সেই জাতীয় সংসদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হবে এবং তারপর সেগুলো সেখানে বাস্তবায়ন হবে। এটা বিএনপি চায়, হয়তো এখন তারা অঙ্গীকার করে রাখবে সংসদে এটাকে তারা বাস্তবায়ন করবে, এটা চায়। কিন্তু জামাতে ইসলাম তারা বলছে না, এটা গণভোট কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলিকে একটা আইনি ভিত্তি দিতে হবে। আর এনসিপি বলছে যদি আপনি গণভোট নাও করতে পারেন, তাহলে অন্তত প্রেসিডেন্টের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে। মোটামুটি আমি দুটো ধারণা আপনাকে দিলাম। এর মাঝে আবার আগামীকালকে যেটা বলছে যে এনসিপি তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। ভাই, এখন আমি একটা বেসিক কথা বলি, এই যে ঘোষণা করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, এগুলোর কার্যকারিতা কি? আপনি ইশতেহার ঘোষণা করলেন, আপনার হবেটা কি? এটাতে আমরা কি করবো? এই ইশতেহার মানে কি? আপনারা কিভাবে দেশটা দেখতে চান? দেশটাকে যে অনেক সময় দেখবেন আপনার ম্যানিফেস্টো ঘোষণা করে, ওই ইশতেহার যে যখন ইলেকশন করবেন, ইলেকশন যদি আপনি জেতেন তাহলে আপনি কি করবেন না করবেন, এটা হলো আপনার একটা নির্বাচনী ইশতেহার। তো ওনারা ইশতেহার ঘোষণা করবেন, ওনারা যদি ক্ষমতায় যান তাহলে করেন। কিন্তু যদি ক্ষমতায় জামাতে ইসলাম যায় অথবা ক্ষমতায় বিএনপি যায়, তাহলে এনসিপির যে ইশতেহার এটাকে গ্রহণ করবে কেন? এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হয় না, আমি ক্লিয়ার ঠিক বুঝতে পারি না। আমি আবার আরেকটা কথা বলি, এই কথাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। দেখবেন আমাদের এখানে অনেক গণ অভ্যুত্থান হয়েছে, অনেক হত্যাযজ্ঞ হয়েছে, অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এদেশে বহুবার হয়েছে। বঙ্গবন্ধুকে 75 হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আবার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে আজকে 3 আগস্ট কি হতে চলেছে। প্রিয় দর্শক, এখান থেকে আপনারা কি বুঝলেন, কি জানলেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।